নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আরো একটি বলতে পারেন ব্লকবাস্টার স্টক নিয়ে আলোচনা করব। এই স্টকটির মধ্যে হিউজ বলতে পারেন রিলেটিং এর অপরচুনিটি রয়েছে। স্টকটার প্রাইস বাড়ার প্রচুর অপরচুনিটি রয়েছে, যাকে বলে পি রিডিং বলতে পারেন। দুর্দান্ত অপরচুনিটি রয়েছে। প্রথমে স্টকটির নাম বলে দেই, ভিনটেজ কফি। আমি এই স্টকটি নিয়ে এর আগেও Q1 Q2 তে ভিডিও বানিয়েছি, কিন্তু এই স্টকটি মানে ভিনটেজ কফি আমি যেদিন থেকে কোম্পানি আমার পোর্টফোলিওতেও রয়েছে এবং মোটামুটি লাস্ট যদি দেখেন 5টি 6টি 7টি 8টি কোয়ার্টার, প্রত্যেকটা কোয়ার্টারে কিন্তু কোম্পানি দুর্দান্ত বিজনেস করতে পারবে। প্রত্যেকটা কোয়ার্টারে সেলস গ্রোথ বলুন, প্রফিট গ্রোথ বলুন, অপারেটিং প্রফিট মার্জিন বলুন, 50%, 60%, 80%, 100% লাগাতার গ্রোথ করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। অথচ দেখুন লাস্ট 1 থেকে 1.5 বছর কিন্তু শেয়ার প্রাইসে কোনো মুভমেন্ট নেই, আর কোম্পানি কিন্তু প্রফিট বেড়েই যাচ্ছে। আপনাকে স্টকটির মধ্যে কিন্তু হিউজ একটা রিলেটিং অপরচুনিটি রয়েছে। ভিনটেজ কফি, এবার একটু বিজনেস মডেল আমি বলে দিচ্ছি। ভিনটেজ কফি বেসিক্যালি কি করে, এরা বেসিক্যালি ইনস্ট্যান্ট কফি ম্যানুফ্যাকচারিং করে। মানে এরা কফির যে বিনস থাকে, সিড থেকে কফির যে পাউডারটা আমরা নিয়ে আসি কিনে, পাউচ প্যাকেট বা জার, এই কফি পাউডারটা এরা ম্যানুফ্যাকচারিং করে। এটা অ্যাকচুয়ালি B2B বিজনেস। মানে এরা এই কফি পাউডারটাকে ম্যানুফ্যাকচারিং করে সব কফির যত রিটেলার কোম্পানি আছে তাদেরকে সাপ্লাই করে। আর কফির ডিমান্ড তো বুঝতেই পারছি ইন্ডিয়াতে কিন্তু কম, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রি দেখেন, ইউরোপ, আফ্রিকা, মিডল ইস্টের কান্ট্রিগুলো, ব্রাজিল, রাশিয়া, সব জায়গায় কিন্তু কফির হিউজ ডিমান্ড এবং দিনের পর দিন কিন্তু কফির ডিমান্ড বেড়েই যাচ্ছে। আর কফি এরা যে কফি বানায়, কফি কিন্তু বেসিক্যালি 3 রকমের কফি হয়। একটা স্প্রে ডায়েট কফি, যেটা একদম সস্তার কফি। স্প্রে ডায়েট কফিটা কি হয়, যেগুলো আমরা নর্মাল যে কফিগুলো কিনি, নেসক্যাফে, যে সবচেয়ে স্প্রে ডায়েট কফি মানে সব থেকে সস্তার কফি। এই কফিতে কি হয়, এইটা যে প্রসেসে কফিটা তৈরি হয় সেখানে কফির মোটামুটি মেন যে অ্যারোমাটা থাকে, মানে মেন যে কফির যে টেস্ট বা ফ্লেভারটা কিন্তু চলে যায়, মোটামুটি 70% 80% ফ্লেভারই চলে যায়। তারপরে নাম্বার 2 হচ্ছে অ্যাগ্লোমেরেটেড কফি। এটা মিড সাইজ কফি বলতে পারেন, স্প্রে ডায়েটের থেকে বেটার, মিডিয়াম ব্র্যান্ডেড কফি আর কি। এখানে কি হয়, কফির যে অ্যাকচুয়াল ফ্লেভারটা মোটামুটি 30-40% থেকে যায়। সবথেকে যেটা প্রিমিয়াম কফি সেটা হচ্ছে ফ্রিজ ডায়েট কফি। এটা কিন্তু সবথেকে দামি কফি আর কি, প্রিমিয়াম কফি। এটা যে প্রসেসে তৈরি হয়, ফ্রিজ ডায়েট কফি, এখানে মোটামুটি কফির যে অ্যাকচুয়াল ফ্লেভারটা মোটামুটি 70% 80% থেকে যায়। তার মানে কফি 3 রকমের। একটা যে ফ্রিজ ডায়েট কফি, সব থেকে প্রিমিয়াম, সব থেকে দাম বেশি। 2 নম্বর অ্যাগ্লোমেরেটেড কফি, এটা মিডিয়াম কফি বলতে পারেন। সব থেকে সস্তার কফি হচ্ছে ফ্রিজ ডায়েট কফি। আর এখন কিন্তু ইউরোপ কান্ট্রিগুলোতে দেখবেন ফ্রিজ ডায়েট কফি মানে প্রিমিয়াম কফির ডিমান্ড বেশি। ভিনটেজ কফি কিন্তু এখনো পর্যন্ত মোটামুটি এখন একটা প্রিমিয়াম সেকশনে প্রোডাকশন শুরু করেনি, যেটা ফ্রিজ ডায়েট বললাম। এটা এখনো পর্যন্ত স্প্রে ডায়েট আর অ্যাগ্লোমেরেটেড এই দুটো পোর্শনে কাজ করেছে। সস্তার কফি আর মিডিয়াম প্রাইসের কফি আর কি, এই দুটোতেই কাজ করছে। এবার ভিনটেজ কফি যদি আপনি বিজনেস দেখেন, ভিনটেজ কফি কিন্তু মোটামুটি দেখুন এদের 2018-19 এদের কত ছিল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, ছিল মোটামুটি 4500 মেট্রিক টন পার অ্যানাম। তারপর এটা 2024 এসে কি হলো, এটা বাড়িয়ে দিল, করে কত করলো 6500 মেট্রিক টন পার ইয়ার। মানে এটা কিন্তু ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে কেন, কারণ কোম্পানির কফির ডিমান্ড দুর্দান্ত ভাবে বেড়ে যাচ্ছে। বুঝছেন, এভরি কোয়ার্টারে কোম্পানি 70%, 80%, 100% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। যার ফলে কফির এদের জায়গায় 4500 মেট্রিক টন ক্যাপাসিটি ছিল 24-এর আগে, সেটা পুরো 100% ইউটিলাইজ হয়ে গেছে। তারপরে কোম্পানি কি করেছে, আরো 2000 মেট্রিক টন ক্যাপাসিটি 24শে জুলাই সেপ্টেম্বরে আরো 2000 মেট্রিক টন ক্যাপাসিটি বাড়িয়ে নিয়েছে। তাহলে কত হলো, 25শে কোম্পানির ক্যাপাসিটি 6500 মেট্রিক টন। এটা কিন্তু এবার ধরুন Q3 তে এসে 6500 মেট্রিক টন ক্যাপাসিটি রয়েছে স্প্রে ডায়েট কফির, এটাও কিন্তু পুরো ইউটিলাইজ করে নিয়েছে কোম্পানি। আপনি যদি Q3 রেজাল্ট দেখেন, কোম্পানির সেলস গ্রোথ করেছে মোটামুটি 71%, আর প্রফিট গ্রোথ করেছে কত, 53%। প্রতিটা কোয়ার্টারে কিন্তু কোম্পানির সেলস গ্রোথ থেকে প্রফিট গ্রোথটা বেশি করে, মানে অপারেটিং লেভারেজ পায়। কিন্তু এই কোয়ার্টারে কি হয়েছে, সেলস গ্রোথ হয়েছে মোর দ্যান 70%, কিন্তু নেট প্রফিট গ্রোথ করেছে মাত্র 53%। মানে আপনার মনে হতে পারে যে কোম্পানি অপারেটিং লেভারেজ পায়নি, কিন্তু অ্যাকচুয়ালি এটা নয়। অ্যাকচুয়ালি কোম্পানি কিন্তু অপারেটিং লেভারেজ পেয়েছে। যদি আপনি ভিনটেজের ফিনান্সিয়াল স্টেটমেন্টটা দেখেন তাহলেই বুঝতে পারবেন। কোম্পানির অ্যাকচুয়ালি অপারেটিং প্রফিট মার্জিনটা বেড়ে গেছে, মানে
Q3 যদি FY25 এ দেখেন এদের অপারেটিং প্রফিট মার্জিন ছিল 18%, আর এবছরের এই Q3 তে এদের অপারেটিং প্রফিট মার্জিন হয়েছে 19%। তার মানে কোম্পানি কিন্তু অপারেটিং প্রফিট মার্জিনটা বেড়েছে। এদের যে এবিটটা মানে এদের যে অপারেটিং প্রফিট গত বছরে Q3 তে কত ছিল? 16 কোটি টাকা ছিল, এবছর কত হয়েছে? 29 crore। তার মানে প্রায় 80% এর উপরে এদের প্রফিট বেড়ে গেছে। গত বছর ছিল অপারেটিং প্রফিট Q3 তে 16 কোটি টাকা, এবছরে Q3 তে হয়েছে 29 কোটি টাকা। মোটামুটি অপারেটিং প্রফিটের গ্রোথ হয়েছে মোটামুটি মোর দেন 80%, কিন্তু নেট প্রফিটে কিন্তু মাত্র 53% গ্রোথ হয়েছে। তার কারণটা কি? তার কারণ কোম্পানি এবার এসে ট্যাক্সটা বেশি দিতে হয়েছে। যেহেতু গত বছর কোম্পানির বিজনেস কম ছিল, প্রফিট কম ছিল, তো তখন ট্যাক্স ছিল মাত্র 9% ট্যাক্স ছিল। এবছর ট্যাক্সটা বেড়ে হয়েছে 24%। এই জন্য কোম্পানির নেট প্রফিট গ্রোথটা কম দেখাচ্ছে, মাত্র 53% দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানি প্রফিট করেছে, বিজনেস করে যে অপারেটিং প্রফিট করেছে মোটামুটি মোর দেন 80%। এই বছরে এই কোয়ার্টারে কিন্তু কোম্পানি অপারেটিং লেভারেজ পেয়েছে। যেহেতু এদের ট্যাক্সটা অনেক বেড়ে গেছে, গত বছরে Q3 তে 9% ট্যাক্স ছিল, এবার ট্যাক্স হয়েছে 24%। এর জন্য কি হচ্ছে, এদের গত বছর Q3 প্রফিট ছিল 12 কোটি টাকা, এবছর প্রফিট হয়েছে 19 কোটি টাকা। যদি ট্যাক্সটা না বাড়তো তাহলে কিন্তু কোম্পানি মোটে 22 থেকে 23 কোটি টাকা প্রফিট করতো। মানে কোম্পানি মোটে 80% এর উপরে কিন্তু প্রফিট গ্রোথ করেছে। ট্যাক্সটা বেশি দেওয়ার জন্যই এদের নেট প্রফিটটা মাত্র দেখাচ্ছে 53% গ্রোথ। তার মানে কোম্পানি দুর্দান্ত প্রত্যেকটা কোয়ার্টারে, লাস্ট 2 বছরে দেখেন প্রত্যেকটা কোয়ার্টারে কোম্পানি দুর্দান্ত বিজনেস গ্রোথ করে যাচ্ছে। যা গাইডেন্স দিয়েছে কোম্পানি তার থেকে লাগাতার বেটার গ্রোথ করে যাচ্ছে। এবার কোম্পানি যখন FY25 এ কোম্পানি টোটাল কত সেল করেছিল? FY25 এ কোম্পানি টোটাল সেল করেছিল মোটামুটি 309 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি ছিল? মোটামুটি 50% এরা সেলস গ্রোথ করবে। এবার যদি আপনি FY26 দেখেন, Q1, Q2, Q3 মিলে এরা অলরেডি সেল করে নিয়েছে মোটামুটি 390 কোটি টাকা। FY25 টোটাল সেল ছিল 309 কোটি টাকা, এবছরে অলরেডি এখন একটি কোয়ার্টার বাকি আছে, 3টে কোয়ার্টার মিলে অলরেডি এরা 390 কোটি টাকা সেল করে নিয়েছে। আর FY25 এদের প্রফিট কত ছিল? মোটামুটি 40 কোটি টাকা। আর এবছর দেখুন Q1, Q2, Q3 মিলে এরা অলরেডি 51 crore মানে 51 কোটি টাকা প্রফিট করে নিয়েছে। তার মানে কোম্পানি পুরো বছরে মিনিমাম 70 থেকে 75 কোটি টাকা প্রফিট করে নেবে। যদি কোম্পানি 70 থেকে 75 কোটি টাকা প্রফিট করে, তাহলে কোম্পানির মার্কেট ক্যাপ কত? 2100 কোটি টাকার মতো মার্কেট ক্যাপ। তাহলে কোম্পানির ফরওয়ার্ড পি কত দাঁড়াচ্ছে ফর FY26? 2100 ডিভাইডেড বাই 70, আপনি 70ও ধরেন, তবে 29, 30 মানে 29, 28 থেকে 30 এই রেঞ্জের পিতে পাচ্ছেন, যেটা আগে ভিন্টেজ 40-50 পিতে ট্রেড করত। মানে আপনি এই মুহূর্তে ভিন্টেজে 28 থেকে 29, 30 পিতে মোটামুটি যদি আপনি দেখেন 70% উপরে আপনি সেলস গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন, মোর দ্যান 70% সেলস গ্রোথ ইঞ্জিন, মোর দ্যান 70% প্রফিট গ্রোথ ইঞ্জিন 28 থেকে 29 পিতে পাচ্ছেন। এটা কিন্তু একটা ব্লকবাস্টার ডিল বলতে পারে। তার মানে কি ভিন্টেজ কফির মধ্যে কিন্তু হিউজ একটা রিরেটিং হওয়ার চান্স রয়েছে, কেন কোম্পানি লাগাতার সেলস গ্রোথ করছে, কোম্পানির অপারেটিং লেভারেজ পাচ্ছে, বিজনেস মডেল সুপার। তার মানে কি ভিন্টেজ কফির মধ্যে কিন্তু হিউজ স্কোপ রয়েছে একটা পি রেটিং হওয়ার, বোঝা যাচ্ছে? মানে মাল্টি ব্যাগার একটা রিটার্ন পাওয়ার কিন্তু চান্স ভিন্টেজ কফিতে রয়েছে। এবার যদি ভিন্টেজ কফির ফরওয়ার্ড গাইডেন্স দেখেন, এদের যে প্রেজেন্টেশন দিয়েছে যে ভিন্টেজ কফির, দেখুন সব থেকে ভালো জিনিস ভিন্টেজ কফির এই মুহূর্তে 4500 মেট্রিক টন ক্যাপাসিটি পার অ্যানাম। এটা কিন্তু Q3 তারা পুরো ইউটিলাইজ করে নিয়েছে। কোম্পানি দেখছে এদের প্রোডাক্টের এত ডিমান্ড, কিন্তু কোম্পানি অলরেডি কি করেছে, এরা আরো এদের যে ক্যাপাসিটি রয়েছে সেখানে আরো 4500 মেট্রিক টন ক্যাপাসিটি আর এক্সপ্যান্ড করছে, এবং এক্সপেনশনটা এই Q4 থেকে এখানে প্রোডাকশন শুরু হয়ে যাবে। মানে এই বছর শেষ থেকে কিন্তু যে নতুন যে 4500 মেট্রিক টন ক্যাপাসিটি আর এক্সপ্যান্ড করছে সেখানে প্রোডাকশন শুরু হয়ে যাবে। তার মানে এই বছরের শেষে কোম্পানির টোটাল যে ক্যাপাসিটি 4500 মেট্রিক টন থেকে বের হয়ে যাচ্ছে 11000 মেট্রিক টন। বোঝা গেল? প্রায় 65% কিন্তু এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে। FY26 শেষ হয়ে যাবে এটা। তার মানে পুরো যে FY27 এর গ্রোথটা কিন্তু নতুন ইউনিট দিয়ে হবে, যে নতুন যে এরা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে 4500 মেট্রিক টন, এই যে ক্যাপাসিটিটা দিয়ে কিন্তু এরা FY27 এ পুরো গ্রোথটা কিন্তু এদের এই নতুন ক্যাপাসিটি থেকে আসবে, যে এরা এক্সপ্যান্ড করলো যে ক্যাপাসিটিটা আর কি। হয় না, আমরা অনেক সময় কি অনেক কোম্পানি হয়তো ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়ায়, কিন্তু সেখানে গ্রোথ পাবে কিনা, সেখানে বিজনেস হবে কিনা সেখানে সন্দেহ থাকে। কিন্তু এখানে কিন্তু কোম্পানিটাও ক্লিয়ার করে দিয়েছে, বলছে এরা যে নতুন 4500 মেট্রিক টন ক্যাপাসিটি বাড়াচ্ছে,
সেটা মোটামুটি 1 মাসের মধ্যে এখানে মোটামুটি 70 থেকে 80% ইউটিলাইজ হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন কোম্পানির প্রোডাক্টটা ডিমান্ড কিরকম আছে। কারণ অলরেডি কোম্পানি 4500 মেট্রিক টনটা এরা কিন্তু ফুললি ইউটিলাইজ করেছে। আর কি বলছে, যখনই 4500 মেট্রিক টনের এখানে Q4 থেকে শুরু হয়ে যাবে প্রোডাকশন, এখানে বলছে 1 থেকে 2 মাসের মধ্যে আমাদের টোটাল যে 4500 মেট্রিক টন ক্যাপাসিটি থাকবে তার মোটামুটি 60-70% ইউটিলাইজ হয়ে যাবে। বোঝা যাচ্ছে পুরো FY27 এর গ্রোথটা কিন্তু এই 4500 মেট্রিক টন ক্যাপাসিটি দিয়েই হবে। এবার নেক্সট FY27 এর পরে কোম্পানি কি করবে, কোম্পানির গ্রোথ প্রসপেক্ট কি আছে, এখানে কিন্তু কোম্পানির গাইডেন্স পরিষ্কার। কোম্পানি অলরেডি কিন্তু কাজ শুরু করে দিয়েছে। কোম্পানি কি বলেছে, তাহলে কোম্পানির এই মুহূর্তে টোটাল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিকে দাঁড়াচ্ছে ফর FY27 11,000 মেট্রিক টন। কোম্পানি বলছে এবার কোম্পানির তেলেঙ্গানাতে একটা বিশাল বড় ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বানাচ্ছে, নিউ ম্যানুফ্যাকচারিং ইউনিট বানাচ্ছে। এটা হবে 5,500 মেট্রিক টন ক্যাপাসিটি। এটা পুরোটা কি হবে, ফ্রিজ ড্রাইড কফি হবে, ফ্রিজ ড্রাইড কফির প্ল্যান্ট হবে। এটা ফ্রিজ ড্রাইড কফি বলতে প্রিমিয়াম কফি, যেখানে মার্জিনটা বেশি, অপারেটিং প্রফিট মার্জিনটা আরো বেশি থাকবে। তার মানে কি হচ্ছে, FY27 থেকে FY27 এর শেষের দিকে এখানে প্রোডাকশন চালু হবে, না হলে একদম FY28 এর ফার্স্টে এখানে প্রোডাকশন চালু হয়ে যাবে। চালু করবে নতুন 5,500 মেট্রিক টন ক্যাপাসিটি। এর পুরো হবে ফ্রিজ ড্রাইড কফি, মানে সবথেকে প্রিমিয়াম কফি। যখন এটা চালু হবে তখন কি হবে, কোম্পানির আরো অপারেটিং প্রফিট মার্জিনটা বেড়ে যাবে, মানে কোম্পানি আরো বেশি করে অপারেটিং লেভারেজ পাবে। তার মানে FY27 এর প্রো গ্রোথটা কোথা থেকে হচ্ছে, যে যেটা Q4 থেকে যেটা চালু হবে 4,500 মেট্রিক টন স্প্রে ড্রাইড কফি। আর FY28 এর যে পুরো গ্রোথটা হবে সেটা 5,500 মেট্রিক টন আরো বাড়াচ্ছে কোম্পানি ফ্রিজ ড্রাইড কফির থেকে, প্রিমিয়াম কফির থেকে। তার মানে FY25 এ কিন্তু কোম্পানি আরো বেশি করে অপারেটিং লেভারেজ পাবে। কোম্পানি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটির জন্য গাইডেন্স দিয়ে দিয়েছে। FY26 এর শেষে কোম্পানির টোটাল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি হয়ে যাবে হচ্ছে আপনার 11,000 মেট্রিক টন। নেক্সট 3 ইয়ার্সে কোম্পানি বলছে এটা টোটাল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি এদের হয়ে যাবে মোটামুটি 20,000 মেট্রিক টন, মানে 2029 এর মার্চের মধ্যে টোটাল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি হয়ে যাবে এদের মোটামুটি 20,000 মেট্রিক টন। এখন কত হচ্ছে 6,500 মেট্রিক টন, সেটা 2029 এর মার্চের মধ্যে হয়ে যাবে 20,000 মেট্রিক টন, প্রায় 3x এর কাছাকাছি এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বেড়ে যাবে। আর এই 20,000 এর মধ্যে যে মানে FY26 এর শেষে 4,500 প্লাস 4,500 11,000 হয়ে যাবে মেট্রিক টন ক্যাপাসিটি। এই যে 9,000 মেট্রিক টন আরো বাড়বে নেক্সট 2-2.5 বছরে, যে আরো 9,000 মেট্রিক টন ক্যাপাসিটি বাড়বে, তার মধ্যে 7,000 মেট্রিক টন হবে হচ্ছে ফ্রিজ ড্রাইড মানে প্রিমিয়াম কফি, আর মাত্র 2,000 থাকবে হচ্ছে স্প্রে ড্রাইড আর অ্যাগ্লোমারেটেড। তার মানে বোঝা যাচ্ছে আরো নেক্সট যে 11,000 এর পরে যে আরো 9,000 মেট্রিক টন ক্যাপাসিটি কোম্পানি বাড়াচ্ছে 2029 এর মধ্যে, তার মধ্যে 7,000 হবে হচ্ছে ফ্রিজ ড্রাইড কফি মানে প্রিমিয়াম কফি। ওখানে কি হয়, নর্মাল স্প্রে ড্রাইড বা অ্যাগ্লোমারেটেড কফিতে মার্জিন থাকে 16-17%, ওখানে গিয়ে মার্জিনটা হয়ে যাবে ফ্রিজ ড্রাইড কফিতে 23-24%। কারণ কোম্পানি কি হবে 2028-2029 আরো প্রফিট মার্জিনটা বেড়ে যাবে, অপারেটিং লেভারেজটা বেড়ে যাবে। কোম্পানির রেভিনিউ নিয়েও একটা গাইডেন্স দিয়ে দিয়েছে। এবার যদি দেখেন কোম্পানির এই মুহূর্তে FY26 এর Q3 তে কোম্পানির টোটাল রেভিনিউকে দাঁড়িয়েছে মোটামুটি 390 কোটি টাকা। কোম্পানি এদিকে যাচ্ছে মানে পুরো FY26 এর ইজিলি 550 কোটি টাকার মতো রেভিনিউ করে নেবে। FY26 এর শেষে কোম্পানির টোটাল রেভিনিউকে দাঁড়াবে 550 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি বলেছে, যে নেক্সট 3 ইয়ার্স মানে 2029 এর মধ্যে কোম্পানির রেভিনিউ হতে পারে 2,000 কোটি টাকা। FY26 এর শেষে রেভিনিউটা থেকে দাঁড়াবে মোটামুটি 550 কোটি টাকা। নেক্সট 3 ইয়ার্সে কোম্পানির রেভিনিউ টার্গেট হচ্ছে 2,000 কোটি টাকা, মানে মোটামুটি 4x গ্রোথ। নেক্সট 3 ইয়ার্সে মোটামুটি কোম্পানির রেভিনিউ টার্গেট হচ্ছে 4x গ্রোথ। তার মানে নেক্সট 3 ইয়ার্সে কোম্পানির 50%-60% করে রেভিনিউ গ্রোথ করতে কোম্পানির কোনো প্রবলেমই হবে না। কারণ কোম্পানির রোড ম্যাপ ক্লিয়ার, কোম্পানি যে হারে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, প্রিমিয়াম কফির দিকে যাচ্ছে, প্রিমিয়াম কফির ফ্যাসিলিটি বানাচ্ছে, কোম্পানি 50-60% রেভিনিউ গ্রোথ করবে, প্লাস কোম্পানির কিন্তু অপারেটিং লেভারেজও পাবে। তার কারণ কোম্পানি যখন ফোকাস হচ্ছে প্রিমিয়াম কফির দিকে। তাহলে বুঝতে পারছেন ভিন্টেজ কফির যে পুরো বিজনেস ডিলটা বুঝতে পারছে। কোম্পানি লাগাতার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, কোম্পানি প্রিমিয়াম কফির দিকে যাচ্ছে, মানে অপারেটিং লেভারেজ পাবে, 50% করে কোম্পানির সেলস গ্রোথ করতে কোনো অসুবিধা হবে না। মানে এখানে কোনো একটা ইনভেস্টরের চেকলিস্টে যা দরকার, যেরকম ছিল মনোরমা ইন্ডাস্ট্রি, সেম ভিন্টেজ কফি, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু একদম 10/10। সুতরাং এই কোম্পানিটাকে ট্যাগ করুন ভালো করে। এই কোম্পানিটার মধ্যে কিন্তু একটা রিলেটিং হওয়ার বিশাল বড় অপরচুনিটি রয়েছে।
দুর্দান্ত বিজনেস মডেল, ম্যানেজমেন্টের গাইডেন্স দুর্দান্ত। এই কোম্পানিটার মধ্যে কোনো প্রবলেম খুঁজে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে, কোনো প্রবলেম নেই। কোম্পানির গাইডেন্স থেকে শুরু করে কোম্পানির ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, কোম্পানির অপারেটিং লেভারেজ, কোম্পানির বিজনেস মডেল, প্রত্যেকটা জিনিসে কিন্তু কোম্পানি দুর্দান্ত। এই কোম্পানিটাকে খুব ভালো করে ট্র্যাক করুন। এই কোম্পানিটার মধ্যে কিন্তু হিউজ রিটার্ন পাওয়ার একটা চান্স রয়েছে। থ্যাংক ইউ।